হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম এভরিওয়ান। আমরা রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2025 সলভ করছিলাম। আজকের ক্লাসের আগে আমাদের 6টা মডেল কোশ্চেন পেপার সলভ হয়ে গেছে। আজকে আমরা 7 নাম্বার মডেল কোশ্চেন পেপার সলভ করব। পেজ নাম্বার তোমাদের রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা মাধ্যমিক 2025-এর পেজ নাম্বার 563 563 এর মডেল কোশ্চেন পেপার নাম্বার 7। এর আগে 6টা পেপার সলভ হয়ে গেছে। তো যে কোনো প্রবলেম থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। আমরা সেই প্রবলেমগুলো যেগুলো আমরা সলভ করেছি তার উপর কোনো প্রবলেম থাকলে সেগুলো আমরা পুনরায় আলোচনা করব। এছাড়া আমাদের যে ক্লাস 10-এর সিলেবাস, এছাড়া ক্লাস 9 থেকে ক্লাস 12-এর ম্যাথের সিলেবাস সম্পূর্ণ প্রায় কভার করা আছে। প্লেলিস্টে যে কোনো প্রবলেম প্লেলিস্টে যাবে, সেখান থেকে তোমরা সেই প্রবলেমের সলভ পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে আজকে শুরু করছি আজকের ক্লাস মডেল কোশ্চেন পেপার 7। যেটা প্রথম প্রশ্ন যেটা বলেছে যেগুলো MCQ টাইপের, প্রথম 36 নাম্বার আমরা সলভ করছি। 1 নম্বর এবং 2 নম্বর মিলে যে শর্ট কোশ্চেনগুলো আছে। তো প্রথম কোশ্চেন আছে, বার্ষিক 10% সরল সুদের হারে 5 টাকা 2 বছরের সুদ ও একই সুদের হারে মানে 10% হারে 100 টাকার 1 বছরের সুদের কত অংশ? তাহলে 10% হারে 50 টাকা 2 বছরের সুদ কত? P/T/100। 0 কাটলো 0 কাটলো 5 দুগুণে 10 টাকা হচ্ছে। আর 100 টাকার একই সুদের হারে 1 বছরের সুদ কাটছে, দুটোই 10 আসছে। তাহলে উত্তর কি হবে? সমান অপশান ডিতে যেটা আছে। তাহলে একের অপশান ডি হচ্ছে, কারণ দুটোই 10 টাকা হচ্ছে। 10 না সমান দেওয়া আছে, দুটোই সমান বলে, মানে সুদটা নয়, দুটো সমান দেওয়া আছে অপশান ডিতে। দুইয়েরটা বলেছে x² + bx + c সমীকরণের বিশিষ্ট সমান হবে যদি একটা সমীকরণ ax² + bx + c = 0। এই যে একটা সমীকরণ ax² + bx + c এর কখন বিশিষ্ট সমান হবে? যদি নিরূপক কত হয়? b² - 4ac, এটা নিরূপক। যখন নিরূপক = 0 হয়ে যাবে, তার মানে b² - 4ac = 0। তাহলে b² = 4ac হচ্ছে। তাহলে এখানে অপশানে কি দেওয়া আছে? c এর মান। তাহলে c হয়ে যাচ্ছে c b² / 4a। c b² / 4a হচ্ছে। ঠিক আছে, কোন অপশানে আছে? অপশান সিতে আছে। তাহলে অপশান সি সঠিক উত্তর। অপশান সি, c b² / 4a। c b² / 4a। আচ্ছা, নেক্সট দেখো 3-এরটা। একটি বৃত্তের পরিধির ওপর ABC 3টে বিন্দু অবস্থিত। a = AB = AC = 5√2, BAC 90 ডিগ্রি হলে বৃত্তের ব্যাসার্ধ কত হবে? তাহলে এটা চিত্র অঙ্কন করতে হবে, তবেই বুঝতে পারবে এটা। আচ্ছা, এর পরেরটা বলে দিচ্ছে, একটি বৃত্তের পরিধির ওপর ABC 3টে বিন্দু অবস্থিত। AB AC 5√2, BAC কোণ 90 ডিগ্রি। এটা এ কোণ যদি হয়, ABC AC দুটোই 5√2, এটাও 5√2, এটাও 5√2 সেমি। ঠিক আছে। আচ্ছা, BAC কোণ 90 ডিগ্রি। তাহলে এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই কোণটা 90 ডিগ্রি কখন হবে? অর্ধবৃত্তস্থ কোণ হয়ে যাচ্ছে। তার মানে অবশ্যই এর বিপরীত, এই যে বিপরীতবাহু অতিভুজটা বৃত্তের ব্যাস হতে হবে। ঠিক আছে, অতিভুজটা যদি বৃত্তের ব্যাস হয়, তার মানে এটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে। সমকোণী ত্রিভুজ, তাহলে আমাদের এখানে ব্যাসার্ধ চেয়েছে। তাহলে ব্যাস কত হচ্ছে? তাহলে ব্যাস হয়ে যাচ্ছে BC² = AB² + AC², মানে 5√2² + 5√2²। তাহলে BC² হয়ে যাচ্ছে 5 × 5 = 25 × 50 + 50 = 100। BC² = 100। তাহলে BC = ±10। তাহলে BC = 10 সেমি হয়ে যাচ্ছে। BC = 10, মানে এটা ব্যাসটা হয়ে যাচ্ছে 10 সেমি। তাহলে ব্যাসার্ধ কত? ব্যাসার্ধ 5 সেমি হয়ে যাবে। তাহলে 3-এরটা অপশান এ 5 সেমি আছে। চারের বলেছে এখানে যে sin x = cos y হলে cosec x + y এর মান কত হবে? sin x = cos y। sin x = cos y। তাহলে sin x sin এটা
সাইন 90 মাইনাস ওয়াই কস ওয়াই হয়। সাইন 90 উভয় দিক দিয়ে সাইন তুলে দিলে এক্স ইজ ইকুয়াল টু 90 মাইনাস ওয়াই, অতএব এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে কোসেক এক্স প্লাস ওয়াই কত? কোসেক এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু কোসেক 90। সাইন 90 মান 1, কোসেক 90 মান 1 বাই 1 ইজ ইকুয়াল টু 1ই হচ্ছে, তাহলে 1 হয়ে যাচ্ছে। কোন অপশানে আছে চারেরটা? 1। চারেরটা আছে অপশান বি, অপশান বিতে আছে 1, তাহলে অপশান বি 1 5 6। 5এরটা দেখো, পাঁচেরটা বলেছে যে একটি নিরেট লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 15 সেমি, ভূমিতলের ব্যাস 16 সেমি, ব্যাস 16 আর উচ্চতা 15। শঙ্কু শঙ্কুর ব্যাস 16, তার মানে ব্যাসার্ধ 8, ব্যাস 16 মানে ব্যাসার্ধ 8 হয়ে যাচ্ছে। আচ্ছা, আর উচ্চতা বলেছে 15, এটা 15, তাহলে এইটা সর্বদা একটা সমকোণ, এইটা সমকোণ হয়, এটা অতিভুজ, তার মানে এইটা 17 হয়ে যাবে। ঠিক আছে, অতিভুজ স্কোয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার অ্যাপ্লাই করলেই দেখবে এটা 17 হয়ে যাবে। মানে 225 আর 64 যোগ করলে 289, তার রুট করলে 17, তাহলে এল এর মান যেটা 17 হয়ে যাচ্ছে। তাহলে এখানে কি চেয়েছে? পার্শ্বতলের ক্ষেত্রফল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি? পাই আর এল। পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র পাই আর এল বর্গ সেমি, তার মানে পাই ইন্টু আর এর মান 8, এল এর মান 17, এত বর্গ সেমি ইজ ইকুয়াল টু 27 56 6 হাতে 5 8 8 5 13 136 পাই বর্গ সেমি। 136 পাই বর্গ সেমি। কোন অ্যান্সারটা কোন অপশানে আছে দেখি? 136 পাই বর্গ সেমি এখানে আছে 136 পাই বর্গ সেমি, অপশান সি। অপশান সিতে আছে 136 পাই বর্গ সেমি। ঠিক আছে, 136 পাই বর্গ সেমি। নেক্সট দেখো, এরপর 6এরটা, যে লেখচিত্রের সাহায্যে পরিসংখ্যা বিভাজনের সংখ্যাগুরু মান পাওয়া যায়, যার সাহায্যে সংখ্যাগুরু মান পাওয়া যায়, যে লেখচিত্রের সাহায্যে সংখ্যাগুরু মান পাওয়া যাবে, কোন লেখচিত্রের সাহায্যে সংখ্যাগুরু মান পাওয়া যাবে? ঠিক আছে, যে লেখচিত্রের সাহায্যে সংখ্যাগুরু মান পাওয়া যাবে তাকে আমরা আয়তলেখ বলতে পারি। ঠিক আছে, সংখ্যাগুরু মান। তাহলে এখানে অপশান সিতে আছে আয়তলেখ 6-এর। এটা তোমাদের এতে রাশিবিজ্ঞান আছে, পড়েছো প্রত্যেকেই। তাহলে এটা অপশান সিতে আয়তলেখ আছে। অ্যাকচুয়ালি এইরকম হয়, এই যে পরপর আমরা অঙ্কন করতে থাকি, এইরকম আয়তলেখ এরকম করতে থাকি, এবার এইরকম থাকে, যেটা সর্বাধিক থাকে সেটা, এই যে সর্বাধিক সেটাই সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে, যেটা সবচেয়ে বেশি বার সেটাই সংখ্যাগুরু মান হয়ে যাচ্ছে। ঠিক আছে, নেক্সট দেখো, এটা 1-এর দাগেরগুলো হলো, এবার 2-এর দাগের শুরু করব। দুইয়ের দাগের আছে শূন্যস্থান পূরণ। আচ্ছা, 20% হারে পি টাকা 6 মাস অন্তর সুদ প্রদেয় হলে, মানে 6 মাস অন্তর মানে দুটো পর্ব থাকছে, 1.5 বছরে মানে 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদটা কত হবে? শুধুমাত্র সুদ চেয়েছে, তাহলে সুদ কত হবে? 20% হারে, তাহলে পি টাকার, তাহলে সমূল চক্রবৃদ্ধি পি ইন্টু 1 প্লাস, যেহেতু 6 মাসে হচ্ছে, তাহলে r/2 হবে, এটা r/2, তাহলে 20/2 10/100 ইন্টু দুটো পর্ব আর 1.5 বছর, 1.5 মানে 3/2 হয়ে যাচ্ছে, আমরা এখানে 3/2 নিচ্ছি। তাহলে সমূল চক্রবৃদ্ধি এত টাকা, এখানে 2 কেটে যাচ্ছে, এইটা কেটে যাচ্ছে, ইজ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস 1/10 তারপরে 3, তাহলে পি ইন্টু এটা 11/10 তারপরে 3 ইজ ইকুয়াল টু 1331 পি বাই 1000। তাহলে সুদ কত হবে? মাইনাস পি, এত টাকা, ইজ ইকুয়াল টু, এটা সিম্পলিফাই করলে 331 পি বাই 1000, এত টাকা বলে দিচ্ছে, 331 পি বাই 1000 টাকা। ঠিক আছে, তাহলে শূন্যস্থানে হয়ে যাবে 2-এর দাগের 1-একটা 331 পি বাই 1000, এত টাকা। 2-এরটা দেখো, 2-এরটা কি বলছে দেখো,
দুইয়েরটা বলে দিচ্ছে, দুইয়েরটা এখানে বলা আছে এক্স ওয়াই ইজ ইকাল টু কে এবং কে লেস দ্যান 0, এক্স ওয়াই ইজ ইকাল টু কে, এক্স ওয়াই ইজ ইকাল টু কে লেস দ্যান 0 মনে করো কে ইজ ইকাল টু -5, কে ইজ ইকাল টু -5 হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এবং কে লেস দ্যান 0, কে অশূন্য, -5 আমরা লেস দ্যান 0 বলে দেওয়া আছে। এবার এক্স ইজ ইকাল টু কী হয়ে যাচ্ছে, এক্স ইজ ইকাল টু -5/y, আমরা কে এর একটা মান ধরে নিচ্ছি -5, ঠিক আছে, 5/y। তাহলে বলছে যে এক্সের মান বাড়ালে ওয়াইয়ের মান কী হবে, এখানে ফিক্সড আছে এক্সের মান, ধরো যখন একটা মান আছে এক্স ওয়াই ইজ ইকাল টু এক্স ইন্টু ওয়াই, এবার এখানে এক্সের মান বাড়ালে ওয়াইয়ের মান কী হবে নির্ণয় করতে হবে, ঠিক আছে। আচ্ছা আমরা একটা উদাহরণ দিচ্ছি, দেখো উদাহরণ দিলে আমরা মনে করছি এক্সের মান 10 আর ওয়াইয়ের এইটার মান -1/2, তাহলে এটার গুণফলটা এটা ম্যাচ করছে, এটা ম্যাচ করছে, ঠিক আছে। এই যে কেটে গিয়ে দুদিকে উভয় দিকে -5, এটা আমরা এক্স হিসাবে নিচ্ছি, এটা ওয়াই হিসাবে নিচ্ছি, দেখো বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা যদি এক্স ইজ ইকুয়াল টু -5/, এটা এদিকে নিয়ে যাওয়া হয়েছে মানে -1/2 হয়ে যাচ্ছে। তাহলে আমরা যদি এক্সের মান বাড়িয়ে দিই, তাহলে এক্সের মান বাড়ালে ওয়াইয়ের মান কী হবে, এইটা যে আছে এক্সের মান আমরা 20 করে দিচ্ছি, তাহলে তখন আমরা দেখি ওয়াইয়ের মান কী হচ্ছে। তাহলে এটা হচ্ছে -5/, এটা ওয়াই, তার মানে ওয়াইয়ের মান কত হচ্ছে, ওয়াইয়ের মান -5/, এদিকে চলে আসছে 20, তাহলে এটা হয়ে যাচ্ছে -5/, এইটা 1/4। তাহলে আগে কত ছিল -1/2, তাহলে নিচে আগে -1/2 মানে কত, ওয়াইয়ের মান -1/2 মানে তাহলে -0.5, আর এইটা কত হলো, এটা হয়ে গেল -0.25। কোনটা বড় দুটোর মধ্যে, এইটা বড়, এইটা বড়, 0.25 বড়, ঠিক আছে। বোঝা গেল কী করলাম, প্রথমে আমরা এইটা এক্সের মান 10 নিচ্ছি, এটা গুণ করলে 5 আসছে, ডান দিকের সঙ্গে সমান নিচ্ছি। এবার এক্সের মান আমরা বাড়িয়ে দিলাম, 10 থেকে 20 করলাম, 10 থেকে 20 করলাম এক্সের মানটা, 10 থেকে 20 করে আমরা তখন এক্সের মানটা বাড়ানো হলো। এবার ওয়াইয়ের মান বাড়ছে না কমছে চেক করি, যেটা আসবে সেটাই উত্তর, যদি বাড়ছে বাড়বে, যদি কমবে। তাহলে এটা 20 নিয়েছি, এটা যেমন তেমন ওপরটা রেখেছি, তাহলে এখান থেকে ওয়াইয়ের মান আসছে এটা 1/4, -1/4, -1/4 মানে 0.25, আর আগে ছিল -1/2, আর -1/2 মানে 0.5, তাহলে দুটোর মধ্যে এইটা বড় অবশ্যই, মাইনাস দিয়ে যেটা কম মান সেটা বড়, -5 -10 দুটোর মধ্যে কোনটা বড়, -5টা বড়, মাইনাস দিয়ে যেটা কম সেটা বড়। এমনিতে হলে যদি মাইনাস না থাকেও 10 বড়, কিন্তু সামনে মাইনাস থাকলে যেটা কম সেটা বড়, মানে সামনে যেটা মাইনাস কম আছে, তাহলে এই মানটা বড়, তাহলে এক্সের মানটা বাড়লে এটা বড় মান বাড়ছে, তাহলে বাড়বে হবে, ঠিক আছে। তাহলে এটা 2-এরটা হবে বাড়বে। এমনিতে হয়তো বুঝতে অসুবিধা হতে পারে, আমরা উদাহরণ তুলে বোঝালাম, ঠিক আছে, দেখবে। যদি অসুবিধা থাকে পুনরায় জানাবে, আমরা পুনরায় এটা আলোচনা করব। 3-এরটা দেখো, এর পরের যেটা বলে দিয়েছে যে একটি সরলরেখা একটি বৃত্তকে দুটি বিন্দুতে ছেদ করলে সরলরেখাটিকে ড্যাশ বলা হয়। দুটো বিন্দুতে ছেদ করলে সেটা জ্যা বলা হয় সর্বদা। এই যে একটা সরলরেখা, এটা গিয়ে এই বৃত্ত, এটা দুটো বিন্দুতে ছেদ করেছে, সেটা সর্বদা জ্যাই হবে, ঠিক আছে। তাহলে 3-এরটা হয়ে যাচ্ছে জ্যা। 4-এর দেখো, 4-এর বলেছে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু ড্যাশ সমকোণ। আমরা কি জানি, পাই রেডিয়ান ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি, তাহলে 1 রেডিয়ান ইজ ইকুয়াল টু 180/পাই। 180কে আমরা 2 সমকোণ বলবো, তাহলে 2/পাই সমকোণ, সহজ অঙ্ক, 2/পাই সমকোণ ইজ ইকুয়াল টু শূন্যস্থানে হবে, শূন্যস্থানে 2/পাই সমকোণ, ঠিক আছে, 2/পাই সমকোণ। 1 নম্বরের অঙ্কগুলো তোমরা শুধুমাত্র দাগ নাম্বার দিয়ে অ্যান্সার লিখলেই হবে। এইটা শুধুমাত্র শূন্যস্থানে, সমকোণটা পাশে লেখা আছে, ঠিক আছে। আচ্ছা নেক্সট এটা 4-এর হলো 5, 6। 5-এর দেখো কি বলেছে, একটি আয়তক্ষেত্রের শীর্ষবিন্দুর সংখ্যা পি, শীর্ষবিন্দু পি, তলের সংখ্যা কিউ আর ধারের সংখ্যা আর। তাহলে শীর্ষবিন্দু কটা আয়তঘনের, কিসের বলেছে, আয়তঘনের শীর্ষবিন্দু হয়ে যায় 4 আর 4 8টি শীর্ষবিন্দু, পি ইজ ইকুয়াল টু আর, কিউ আর, পি ইজ ইকুয়াল টু 8 হচ্ছে। কিউ কি বলেছে, কিউ হচ্ছে তল সংখ্যা, তল কটা 1 2 3 4 5 6, 6টা তল, তাহলে কিউ 6। আর কি বলেছে আর কটা, আর হচ্ছে ধার সংখ্যা, ধার কটা থাকে, ওপরে 4টে 8টা 3 4 12টা ধার থাকে, 12, ঠিক আছে। পি কিউ আর এর মান হলো, এই ধরনের একটা অঙ্ক পড়ে সাধারণত, 3 × p + r/2q এর মান চেয়েছে, 3 × p + r/2q, তাহলে হয়ে যাচ্ছে 3 × p এর মান কত, 8 + 12/2 × q এর মান 6, এইটা কেটে গিয়ে এটা 2 হয়ে যাচ্ছে,
12 আর 8 20 বাই 2 × 2 4, এটা কেটে গিয়ে 5 চলে আসছে, তাহলে 5, তাহলে 5-এরটা হয়ে যাচ্ছে 5 অ্যান্সার, 2 দাগের 5-এরটা 5। আচ্ছা নেক্সট, একটি শ্রেণীর নিম্ন সীমানা এল এবং মধ্যমান এম হলে উচ্চ সীমানা কত? সহজ অঙ্ক দেওয়া আছে, দেখো নিম্ন সীমানা দেওয়া আছে, মধ্যমান দেওয়া আছে, এল কত। তাহলে আমরা নিম্ন সীমানা এল, মধ্যমান এম, আমরা ঊর্ধ্বসীমা একটা পি ধরে নিচ্ছি। আমরা মধ্যমান কিভাবে পাবো? নিম্ন প্লাস উচ্চ বাই 2 করলেই মধ্য পেয়ে যাব, ঠিক আছে। তাহলে আমাদের কন্ডিশন যেটা হচ্ছে এল প্লাস পি বাই 2 ইজ ইকুয়াল টু এম, এখান থেকে এল প্লাস পি ইজ ইকুয়াল টু 2m, তাহলে পি এর মান কত? 2m মাইনাস এল, তাই তো সহজ অঙ্ক, 2m মাইনাস এল হয়ে যাচ্ছে পি এর মান, ঠিক আছে। তাহলে শূন্যস্থানে হয়ে যাবে 2m মাইনাস এল, দেখো এটাই আসছে। দাগের কমপ্লিট হলো। দেখো নেক্সট, দেখো এটা আবার বলি নিম্ন সীমানা উচ্চ সীমানা আমরা পি ধরেছি, তাহলে মধ্য কীভাবে আছে? নিম্ন প্লাস উচ্চ বাই 2, সেটা করলে মধ্য হবে। এটা মধ্য দেওয়া আছে, আমরা নির্ণয় করলাম মধ্য, উভয় দিক ক্যালকুলেশন করে আমরা পি এর মানটা নির্ণয় করছি, তাহলে ঊর্ধ্বসীমা চলে এলো, ঠিক আছে। এরপর দেখো তিনের দাগের বলছে সত্য মিথ্যা লিখতে হবে। জল জমে বরফ পরিণত হলে 10% বাড়ে, বরফ গলে জল হলে আয়তনে কমে 9.1-11%, ঠিক আছে। তাহলে আমরা মনে করি 100 লিটার জল, সেটা জমে বরফে পরিণত যখন হচ্ছে 100 থেকে বরফে পরিণত হলে 110 হয়ে যাচ্ছে। এবার বরফ থেকে যখন জল হয় কতটা কমছে? তাহলে এইটা গললে, এইটা বরফটা গললে 100ই আসবে, 110 লিটারটা গলে 100 হয়ে যাবে। তাহলে 110 লিটারে কমে 10 লিটার, একে কত কমে? 10/110, আর 100 কত কমে? পার্সেন্ট চলে আসবে, পার্সেন্টের ওপর ক্যালকুলেশন করতে হলে সবসময় 100-র ওপর আনতে হয়, ঠিক আছে। তাহলে 10 × 100/110, এইটা কেটে যাচ্ছে 100/11, এটা 9.1-11, এত পার্সেন্ট হয়ে যাবে, যেই 100 আনা হচ্ছে পার্সেন্ট হয়ে যাবে 9.1-11। এটাই কিন্তু দেয়া আছে, যে দেয়া আছে বরফ গলে জল হলে আয়তনে কমে 9.1-11%, তাহলে এই তথ্যটা সত্য হয়ে যাবে। দুই বলেছে যে 3x² + 8x + 2 সমীকরণে বীজ দিয়ে আলফা বিটা হলে 1/α + 1/β এর মান 3। আমরা নির্ণয় করছি, দেখো 3x² + 8x, সমীকরণ দেওয়া আছে 3x² + 8x + 2 = 0, সমীকরণে বীজ দিয়ে বলা আছে আলফা ও বিটা, তাহলে আলফা প্লাস বিটা হবে -b/a, তার মানে -8/3, আর আলফা ইন্টু বিটা হয়ে যাবে 2/3, তাহলে 1/α + 1/β এর মান কত? আলফা বিটা লসাগু, বিটা প্লাস আলফা, তাহলে আলফা বিটা সমান 2/3, আর আলফা প্লাস বিটা 8/3 ইজ ইকুয়াল টু -8/3 ইন্টু 3/2, 3 কেটে গেল, এটা কেটে গিয়ে 4 হচ্ছে, ইজ ইকুয়াল টু -4 অ্যান্সার আসছে, -4। কিন্তু এখানে কি বলেছে যে মান হবে 3, তাহলে এটা মিথ্যা, যে তথ্য দেওয়া আছে মান -4 আসছে কিন্তু বলা আছে 3, তাহলে মিথ্যা অবশ্যই। 3-এরটা দেখো, মান আসছে -4 কিন্তু দেওয়া আছে 3, তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা। নেক্সট, এবার দেখো এখানে বলে দেওয়া আছে যে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণকে ওই বিন্দু এবং কেন্দ্রের সংযোগ রেখাংশ সমদ্বিখণ্ডিত করে। দেখো এটা যে তথ্য দেওয়া আছে, বলছে বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে এইটা যে কোণ উৎপন্ন করছে, দুটি স্পর্শকের সঙ্গে যে কোণ উৎপন্ন করছে, বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণকে, এই যে বহিস্থ কোনো বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটির অন্তর্ভুক্ত কোণ হচ্ছে এইটা, বহিস্থ বিন্দু থেকে দুটো স্পর্শক, পুরোটাকে বিন্দু এবং কেন্দ্রের সংযোগ সরলরেখা সমদ্বিখণ্ডিত করে। বিন্দু এবং কেন্দ্রের সংযোগ সরলরেখা এইটা বলছে সমান দুটো অংশে ভাগ করে। তোমাদের একটা উপপাদ্য আছে, সেই উপপাদ্যে আমরা প্রমাণ করেছি যে এই দিকের দুটো ত্রিভুজ, এই দুটো ত্রিভুজ সর্বসম হয়। সর্বসম মানে এটা দুটো কোণ সমান, তার মানে সমদ্বিখণ্ডিত করে, তার মানে যে তথ্য দেওয়া আছে সেটা সঠিক, এটা সত্য হবে, ঠিক আছে।
এটা অবশ্যই সত্য হবে। আচ্ছা, এরপর কি বলেছে, থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে সাইন থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা 1 হয়। থিটা ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এই যে সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 দেওয়া আছে। সাইন থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 1, কিন্তু এটা কখনোই হবে না। সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা ইকুয়াল টু ধনাত্মক সূক্ষ্মকোণ হলে এর মানটা যে সর্বদা 1 হবে। আমাদের সূত্র আছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা 1। এবার ধনাত্মক সূক্ষ্মকোণ হলেই যে এটা সর্বদা হবে, আমি একটা উদাহরণ তুলে দেখিয়ে দিচ্ছি। দেখো, এটা যদি সাইন থিটার মান 30 ডিগ্রি যদি হয়ে যায়, তাহলে এর মান হয়ে যাচ্ছে সাইন 30 মান হাফ। এবার কস 30 মান কত, √3/2, তাহলে তার স্কোয়ার করলে যে স্কোয়ার আছে √3 স্কোয়ার 3 আর 2 স্কোয়ার 4, এইটা আসছে 4 লসাগু 2, আর এটা 4 একে 4 3, তাহলে মাইনাস 1 4 চলে আসছে এই ক্ষেত্রে, মাইনাস 1 4, 4 লসাগু 2 2 4 2 মাইনাস 3, তাহলে মাইনাস 1 4 চলে আসছে। তাহলে যে তথ্য দেওয়া আছে সেটা মিথ্যা হয়ে যাচ্ছে। 5 6। আচ্ছা, আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক এবং একটি অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের অনুপাত। এবার গোলকের অঙ্ক দিয়েছে, দেখো বলছে আর একক ব্যাসার্ধ বিশিষ্ট। হ্যাঁ, তাহলে ব্যাসার্ধ বলে দিয়েছে একটা গোলকের আর একক ব্যাসার্ধ বিশিষ্ট একটি গোলক এবং অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল। এখানে নিরেট কি কিছু বলেনি, ঠিক আছে। এবার গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4πr²। গোলকের সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র 4πr² বর্গ একক। সেমি থাকলে বর্গ সেমি হবে, মিটার থাকলে বর্গ মিটার হবে। হ্যাঁ, এবার অর্ধগোলকে চলে যাই আমরা। এবার অর্ধগোলকের ক্ষেত্রে কি হবে, নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে হয়ে যায় সাধারণত যদি অর্ধগোলকে নর্মাল ঘনবস্তু হয়, যদি ফাঁপা যদি হয়ে যায় সেক্ষেত্রে 2πr², কিন্তু নিরেট হয়ে গেলে, যখন নিরেট অর্ধগোলক হয়ে যায়, হ্যাঁ, নিরেটের ক্ষেত্রে কিন্তু হয়ে যায় 3πr²। নিরেট অর্ধগোলকের ক্ষেত্রে হয়ে যায় 3πr²। তাহলে নর্মাল গোলকের হয়ে যাচ্ছে 4πr²। হ্যাঁ, তাহলে 4πr² আর 3πr² হয়ে যাচ্ছে। তাহলে এইটা 3πr²। তাহলে এখানে আনসার চলে আসছে। কি চেয়েছে, এখানে চেয়েছে যে একটা আর একক, আমরা নিরেটই ধরে নিচ্ছি এখানে, একটি আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ একটি গোলক এবং একটি অর্ধগোলকের সমগ্র। এটা আরেকটু স্পেসিফিক করে দেওয়া উচিত ছিল, যে নিরেট বলে দেওয়া উচিত ছিল। তাহলে 4:3 হচ্ছে, এটা অনুপাত করলে πr² উঠে গেলে 4:3 হচ্ছে, কিন্তু আরেকটু স্পেসিফিক দেওয়া উচিত ছিল যে নিরেট অর্ধগোলকের। হ্যাঁ, নিরেট অর্ধগোলক বললে সুবিধা, কারণ সেই গোলক যদি নিরেট না হয় সেক্ষেত্রে কিন্তু অর্ধগোলকের অর্ধগোলকার ঘনবস্তুর বক্রতলের ক্ষেত্রফল 2πr² হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, এবার 5এরটা দেখো। 5এরটা বলছে যে আর একক দৈর্ঘ্যের ব্যাসার্ধ, আচ্ছা এটা হলো 5এরটা, তাহলে এটা হয়ে যাচ্ছে 4:3 চলে আসছে, এটা সত্য হচ্ছে, ঠিক আছে, সত্য হয়ে যাচ্ছে এটা। 5এরটা কি বলেছে, লেখচিত্রের কেবল বৃহত্তর সূচক ওজাহিবের ছেদবিন্দু থেকে মধ্যমান মান পাওয়া যায়, কিন্তু যে কোনো একটি ওজাহিব থেকে মধ্যমান মান পাওয়া যায় না। লেখচিত্রে শুধুমাত্র বৃহত্তর সূচক ওজাহিব থেকে বলছে মধ্যমান, ছেদবিন্দু থেকে মধ্যমান মান পাওয়া যায়, কিন্তু যে কোনো একটি ওজাহিব থেকে মধ্যমান মান পাওয়া যায় না। এখানে যে তথ্য দেওয়া আছে সেটা তোমরা রাশিবিজ্ঞানে করেছো অবশ্যই, এই তথ্যটা মিথ্যা হবে, ঠিক আছে। মধ্যমান মান পাওয়া যায়, মিথ্যা। এবার দেখো 4 দেখা শুরু করবো আমরা। চার দাগের বলছে যে 10% সুদের হারে 1992 সালের 5ই জানুয়ারি থেকে 10ই মে পর্যন্ত 1750 টাকার সুদ কত নির্ণয় করতে হবে। 10% সুদের হারে 1992 সালের 5ই জানুয়ারি থেকে, এবার 5ই জানুয়ারি থেকে মানে 5ই জানুয়ারির সুদটা হবে 30শে মে পর্যন্ত। তাহলে এখানে যেটা হয়ে যাচ্ছে
জানুয়ারি মাস 31 মাস, এবার 5ই জানুয়ারি থেকে মানে 1 2 3 4 4 দিন বাদ, 4 দিন বাদ হলে দিন সংখ্যা হয়ে যাচ্ছে 27 দিন, টোটাল দিন সংখ্যা 27। 1992 সাল লিপ ইয়ার পড়ছে, তাই তো, 4 দিয়ে ভাগ করে যাচ্ছে, 4 4 16, 3 39, 3 32, 4 8 32 লিপ ইয়ার, তাই ফেব্রুয়ারি মাসটা পড়ছে 29 দিন হয়ে যাচ্ছে। ঠিক আছে, মার্চ মাস কত দিনে? 30, 31, তারপরে 30, তারপরে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে মাসের 30 তারিখ পর্যন্ত, তাই তো, মে মাসের জানুয়ারি থেকে 30শে মে পর্যন্ত 1750, 30শে মে 9 এর সাথে 16 রেখে 17, 7 হাতে 1, 3 4 12 আর 13, 14 15 16 17, 147 আসছে। আচ্ছা, আমরা দিন সংখ্যা নির্ণয় করছি, কিন্তু এখানে দিন সংখ্যার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে বলেছে 30শে মে পর্যন্ত, 30শে মে পর্যন্ত বলেছে, কিন্তু 30শে মে যখন টাকাটা তুলবে সেই দিনের সুদটা পাবে না, তাহলে এখানে 29 দিন হয়ে যাবে। ঠিক আছে, তাহলে তার আগের দিন পর্যন্ত সুদ পাবে নিশ্চয়ই, তার আগের দিন পর্যন্ত সুদ পাবে, এটা 29 দিন হয়ে যাচ্ছে। তাহলে যোগ করলে 9 9 18, 18 আর 19, আর সাথে 26 6 থেকে 2, 2 দিয়ে 4 আর 3 7 আর 3 10, 10 আর 2 12, 14, 146। তাহলে এখানে এবার এগুলো 2 নম্বরের অঙ্ক পড়ছে 4-এর দাগের, তাহলে সেগুলো সেইভাবেই করতে হবে। এবার সুদের হার 10%, আসল 1750 টাকা, আসল সমান 1750 টাকা, সুদের হার সমান 10%। ঠিক আছে, আচ্ছা, সময় সমান কতদিন? এই যে দিন সংখ্যাটা প্রথমে 27 প্লাস 29 প্লাস 31 প্লাস 30 প্লাস 29 এতদিন সমান 146, এতদিন সমান 146 বাই সুদের হার বার্ষিক বলে দিয়েছে, তাহলে বছরে ঘোরাতে হবে, বাই 365 দিয়ে ভাগ করলে সেটা বছর হয়ে যায়, এতদিন। এখানে লিখে দিতে পারো যেহেতু 1992 এত সাল লিপ ইয়ার। ঠিক আছে, তাই আমরা ফেব্রুয়ারি মাস 29 দিন নিয়েছি। এবার কি বলেছে যে এই সময়ের সুদ কত হবে? অতএব সুদ ইজ ইকুয়াল টু হয়ে যাবে পিআরটি 1750 আর 10 টি কত 146, 365 নিচে হয়ে যাবে বাই 100, এত টাকা। একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কেটে গেল। এবার দেখো প্রথমত আমরা কত দিয়ে কাটবো? 5 দিয়ে কাটছি। 5 3 15, 2 25, 5 5 25, 5 7 35, 1 15, 5 3 15, 73, এটা 2, তাহলে 35 দোকানে 70 টাকা আসছে। ঠিক আছে, অতএব কি বলেছে এখানে? এত টাকা, অতএব সুদ পাওয়া যাবে 70 টাকা, বা সুদ হবে, অতএব সুদ হবে 70 টাকা। নেক্সট, এটা একের দাগের হয়ে গেল। দেখো যে কোনো অঙ্ক যেগুলো ডাউট থাকবে সেগুলো অবশ্যই আমাদের জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করব। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, আমরা 21টা মডেল কোশ্চেন পেপারই সলভ করব। ঠিক আছে, প্রত্যেক দিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়, আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যদি বড় কোশ্চেন সলভ করা দরকার হয় তাহলে কমেন্টে অবশ্যই জানাবে, তারপর আমরা বড় কোশ্চেনও সলভ করে দেবো। এবার দেখো 2-এরটা, বছরের শুরুতে দুই বন্ধু যথাক্রমে 50,000 টাকা ও 40,000 টাকা দিয়ে বছর শুরু করে, মানে ব্যবসা শুরু করে। এর কয়েক মাস পর তৃতীয় বন্ধু এই ব্যবসায় 20,000 টাকা লগ্নি করে, তাহলে বছরের শেষে 31,000 টাকা লাভ হয়। ঠিক আছে, দুই বন্ধুর মোট লাভ 27,000 টাকা। তৃতীয় বন্ধুর ব্যবসায় কত মাস পর লগ্নি করেছিলেন? ধরি তৃতীয় বন্ধু ব্যবসায় X মাস পর লগ্নি করেছিলেন, ধরি তৃতীয় বন্ধু X মাস পর লগ্নি করেন। ঠিক আছে, তৃতীয় বন্ধু X মাস পর লগ্নি করেন, তাহলে প্রথম বন্ধুর 1 মাস হিসাবে মূলধন কত? ইজ ইকুয়াল টু, প্রথম বন্ধু বলেছে যে শুরুটা করেছে 50,000 টাকা দিয়ে, তাহলে 50,000 × 12 হয়ে যাবে, 50,000 × 12 এত টাকা।
দ্বিতীয় বন্ধু 40,000 টাকা দিয়েছে। দ্বিতীয় বন্ধুর 1 মাস হিসেবে মূলধন এটা হয়ে যাবে 40,000 ইন্টু 12 এত টাকা। আর তৃতীয় বন্ধুর 1 মাস হিসেবে মূলধন x মাস পর দিয়েছে, 12 মাসে বছর, যদি 5 মাস পর দিয়ে থাকে তার টাকাটা কতদিন খাটছে, 12 মাইনাস 5 7 মাস, তাহলে এখানে হয়ে যাবে 20,000 টাকা দিয়েছে। 20,000 ইন্টু 20,000, এটা ইন্টুটা ভালো করে দাও, 20,000 ইন্টু 12 মাইনাস x এত টাকা। ঠিক আছে, আচ্ছা তাহলে 3 বন্ধুর মূলধনের অনুপাত কত? অতএব 3 বন্ধুর মূলধনের অনুপাত ইজ ইকুয়াল টু 50,000 ইন্টু 12 ইস্টু 40,000 ইন্টু 12 ইস্টু 20,000 ইন্টু 12 মাইনাস এক্স। তাহলে প্রত্যেকটা যদি আমরা 10 দিয়ে ভাগ করি, এটা 5 ইন্টু 12 ইস্টু 4 ইন্টু 12 ইস্টু 12 মাইনাস এক্স, তাহলে 60 ইস্টু 4 বার 48 ইস্টু 12 মাইনাস এক্স, এইটা হয়ে যাচ্ছে। এবার মোট লাভ এক্স টাকা। এই মোট লাভ ব্যবসায় মোট লাভ কত? ব্যবসায় মোট লাভ হয়েছে 31,000 টাকা। প্রথম 2 বন্ধুর মোট লাভ, 2 বন্ধুর মোট লাভ সমান 27,000 টাকা। অতএব তৃতীয় বন্ধুর লাভ, এখান থেকে তৃতীয় বন্ধুর লাভ বেরোচ্ছে 31,000 মাইনাস 27,000 টাকা, 4,000 টাকা। ঠিক আছে, 4,000 টাকা হচ্ছে। এবার এইটা হচ্ছে মোট লাভ থেকে, এইখান থেকে আনুপাতিক, এটা একটা ডাইরেক্ট বেরোলো। এবার আনুপাতিক হিসেবে আমরা লাভটা বের করবো, লাভটা বের করে দুটো সমান করে দেবো, শর্তানুসারে করে সমান করছি দেখো, তাহলেই এক্সের মান পেয়ে যাবো শর্তানুসারে যেটা হবে। তাহলে প্রথম 2 বন্ধুর লাভ্যাংশ বের করার কার কত হচ্ছে অ্যাকিউরেট সেটা বের করার কোনো দরকার নেই। অতএব শর্তানুসারে হয়ে যাচ্ছে এইখানে 12 মাইনাস এক্স, আর এদের সমষ্টি কত হচ্ছে 12 যোগ করলে 120, 120 মাইনাস এক্স ইন্টু 31,000 ইজ ইকুয়াল টু 4,000। ঠিক আছে, আচ্ছা এবার দেখো, বা 12 মাইনাস এক্স বাই 120 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4,000 বাই 31,000। 3টে শূন্য 3টে শূন্য কেটে দিলাম, বা 12 মাইনাস এক্স বাই 120 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4 বাই 31। ঠিক আছে, এবার যদি আমরা গুণ করি, দেখো এখানে এক্সের মান পাবো, তাহলে গুণ করলে এটা হয়ে যাচ্ছে 31 ইন্টু 12, 31 ইন্টু 12 কত হচ্ছে, এই গুণটা এটা করি আগে, 480, 4 বার 48 মাইনাস 4x ইজ ইকুয়াল টু 31 ইন্টু 12, 31 গুণে 62 ইন্টু 31 একে 31, 2 7 3, 372, 372 মাইনাস 31x, বা 31x মাইনাস 4x ইজ ইকুয়াল টু 372 মাইনাস 480, বা এটা 27x ইজ ইকুয়াল টু, এখানে কত আসছে, এখানে আসছে দেখো, এটা আমরা 12 মাইনাস এক্স করেছি, যে তৃতীয় বন্ধুর টাকাটা যে খাটছে, তৃতীয় বন্ধুর এখানে লাভ হচ্ছে 27,000 টাকা, প্রথম 2 বন্ধু পেয়ে যাচ্ছে, তাহলে তৃতীয় বন্ধু অবশ্যই পাচ্ছে, তৃতীয় বন্ধু কত মাস পর, তার মানে এক্সের মানটা যেটা আসবে। ঠিক আছে, এক্সের মানটা চাইছে। আচ্ছা, এখানে হয়ে যাচ্ছে 12 মাইনাস এক্স হয়ে যাচ্ছে, যে আনুপাতিক মানটা এসছিল 120 মাইনাস এক্স, কারণ 12 থেকে বিয়োগ হয়েছে, এদের সমষ্টি করলে 60 প্লাস 48 প্লাস 12 হয়েছিল, সেটা থেকে মাইনাস এক্স করেছি। আচ্ছা, এখানে 60 প্লাস যে মানটা এসছিল 20, আচ্ছা একটা 2 ছিল, একটা 2 ছিল, 2টা মিসিং হয়েছে, আমরা সেটা মুছে দিয়েছি, একটা 2 ছিল কারণ এখানে 20,000 ছিল। ঠিক আছে, তাহলে এটা 2x হওয়ার কথা, কারণ যে 1 মাসের হিসাবে যে মূলধনটা হয়েছিল সেটা হয়েছিল 20,000 ইন্টু 12 মাইনাস এক্স, আমরা এটা 10,000 দিয়ে ভাগ করেছিলাম, তাহলে এটা 24 হয়ে যাবে, এখানে মানটা একটু চেঞ্জ হবে, ওখানে ক্যালকুলেশনটাও চেঞ্জ হবে। ওখানে যেটা আমরা করেছিলাম এর আগে, যে আনুপাতিক মানটা যেটা করেছিলাম, যেটা হয়ে গেছিলো আমাদের, এই অনুপাতটা যেটা করেছিলাম সেটা একটু চেঞ্জ করবে, যেটা করেছিলাম 50,000 ইন্টু 12
50,000 ইন্টু 12 ইস টু 40,000 ইন্টু 12, 40,000 ইন্টু 12 ইস টু এইটা 20,000 ইন্টু 12 মাইনাস এক্স। এখান থেকে 10,000 করে বাদ দিলে 5 12 60, 4 12 48, আর এখানে এটা দুইটা থাকবে ইস টু 24 মাইনাস 2x হয়ে যাবে। 24 মাইনাস 2x থেকে যদি এটা 30 ইস টু 24 তখন 48 ইস টু 12 মাইনাস এক্স, 30 ইস টু 24 ইস টু 12 মাইনাস এক্স, এইটা করবে। ঠিক আছে, 30 ইস টু 24 ইস টু 12 মাইনাস এক্স। এবার শর্তানুসারে যে চেঞ্জটা হবে এখানে, এটা একটু চেঞ্জ হবে। ঠিক আছে, এইটা করবে 30 ইন্টু 24 ইন্টু 12 মাইনাস এক্স, তাহলে হয়ে যাচ্ছে এইখানে ওপরে হয়ে যাচ্ছে 12 মাইনাস এক্স, আর নিচে হয়ে যাচ্ছে 30 আর 24 54, 54 আর 12 কত হচ্ছে 66, 66 মাইনাস এক্স, বা এটা 12 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 4000 বাই 31000, 000 কেটে গেল, বা 12 মাইনাস এক্স বাই 66 মাইনাস এক্স 4 বাই 31, এটা 372 হয়ে যাচ্ছে, মাইনাস 33x ইজ ইকুয়াল টু 4 6 24, 4 থেকে 2, 4 6 24 আর 2 26, মাইনাস 4x, বা মাইনাস 33x প্লাস 4x ইজ ইকুয়াল টু 264 মাইনাস 372, বা মাইনাস 27x ইজ ইকুয়াল টু 4 × 12 8 12 হয় থাকে 1, হয় থাকে 1, 6 রেখে 7, 7 0 0 1, এইটাও মাইনাস, মাইনাস মাইনাস কেটে গেল, বা x ইজ ইকুয়াল টু 108 বাই 27, এইটা আসছে। যে ক্যালকুলেশনটা আমরা অনুপাতটা করেছি, অনুপাতটা জাস্ট চেঞ্জ করবে, এইটা থেকে অনুপাত করবে, নির্ণয় অনুপাতটা। ঠিক আছে, অনুপাতটা আমাদের একটু ভুল করা ছিল, অনুপাতে এই দুইটা আমাদের গুণ করা হয়নি, এখানে 20,000টা দুইটা গুণ করা হয়নি, দুইটা শুধু গুণ করে নেবে। আচ্ছা, এরপর আসছে এটা কেটে গিয়ে 4 7 108 4, বা x ইজ ইকুয়াল টু 4। অতএব তৃতীয় বন্ধু 4 মাস পর ব্যবসায় যোগ দিয়েছিলেন। এটা হবে ব্যবসা শুরু করার কত মাস পর, তৃতীয় বন্ধু ব্যবসা শুরু করার কত মাস পর লগ্নি করেছিলেন। অতএব ব্যবসা শুরু করার 4 মাস পর তৃতীয় বন্ধু লগ্নি করেছিলেন। ঠিক আছে, দেখো এসে গেল। নেক্সট 3-এরটা, বলছে মান নির্ণয় করতে বলেছে, √15 মাইনাস √3, মাইনাস √3 ইন্টু আছে √6 প্লাস √2, তাহলে কি হয়ে যাবে √15 ইন্টু √6 প্লাস √2 মাইনাস √3 ইন্টু √6 প্লাস √2, তাহলে হচ্ছে যে রুটের মধ্যে 6 15 90 প্লাস রুটের মধ্যে 15 দুগুণে 30 মাইনাস রুটের মধ্যে 18 মাইনাস রুটের মধ্যে 6। ঠিক আছে, এইটা হয়ে যাচ্ছে 3 3 9, এটাকে ভাঙলে 3√10 হয়ে যাচ্ছে, 3√10, √30টা √30ই থাকবে, বাইরে কিছু আসবে না। আচ্ছা, এইটাকে ভাঙলে 3√2 আসছে মাইনাস √6, এটাই হচ্ছে, কারণ 18 ইজ ইকুয়াল টু 3 × 3 × 2, তাহলে দুটো 3 জন্য একটা 3 বাইরে আসবে, তাহলে 3√10 প্লাস √30 মাইনাস 3√2 মাইনাস √6, এটাই অ্যান্সার আসছে। দেখো একদম সহজ অঙ্ক দিয়েছে। নেক্সট দেখো 3-এর হয়ে গেল, 4-এর অঙ্ক। সচরাচর এত সহজ অঙ্ক দেয় না। আচ্ছা, 4-এরটা কি বলেছে, a² b² প্লাস 1 ইজ ইকুয়াল টু 2ab হলে a ও b এর মধ্যে কিরূপ ভেদ সম্পর্ক হবে। তাহলে a² b² প্লাস 1, সহজ অঙ্ক দেখো, ইজ ইকুয়াল টু 2ab, বা এটা আমরা ab তার হোল স্কোয়ার লিখি, মাইনাস 2ab প্লাস 1 এর জায়গায় 1 এর হোল স্কোয়ার লিখতে পারি। তাহলে a স্কোয়ার, এই 2abটাকে আমরা বাঁ দিকে আনলাম, 2abটাকে বাঁ দিকে আনলাম, মাইনাস 2ab হলো। তাহলে a² মাইনাস 2ab প্লাস b² সূত্র পড়ে যাচ্ছে। এটাকে যদি আরেকটু স্পেসিফিক করে লিখি, বা এটা ab তার হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু ab ইন্টু 1 প্লাস 1 তার হোল স্কোয়ার, তাহলে আরেকটু স্পেসিফিক ভালোভাবে বোঝা যাবে। দেখো এইভাবে, বা এইটা হয়ে যাবে ab মাইনাস 1 এর হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, অতএব ab মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, অতএব ab ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, বা a ইজ ইকুয়াল টু 1 বাই b, এইটা আসছে দেখো, a ইজ ইকুয়াল টু 1 বাই b আসছে এখানে। a ইজ ইকুয়াল, যদি 1 যদি ধ্রুবক হয়, এখানে ধ্রুবক পদ মনে করো 1। ঠিক আছে, ধ্রুবক পদ যদি 1 হয়, তাহলে a ও b এর মধ্যে কি ভেদ সম্পর্ক,
তাহলে এদের গুণফল ধ্রুবক, গুণফল ভেদ ধ্রুবক মানে ব্যস্ত ভেদে আছে বলতে পারো, বা এখানে বলতে পারো অতএব এ প্রপোর্শনাল 1/b, ঠিক আছে, এটা বলতে পারো, বা এ ও বি ব্যস্ত ভেদে আছে, ঠিক আছে। এ প্রপোর্শনাল বি হলে সরল ভেদ, আর এ প্রপোর্শনাল 1/b হলে এখানে ধ্রুবক পদ হচ্ছে 1 ধ্রুবক পদ, বা এখানে বলে দিতে পারো অতএব এ ও বি ব্যস্ত ভেদে আছে, এটা বললেও হবে। নেক্সট দেখো 4 হলো 5-এরটা। 5-এরটা কি বলেছে? 5-এর বলেছে ও কেন্দ্রবিষ্ট বৃত্তে পি কিউ ও পি আর দুটি সমান ও সমান্তরাল জ্যা যাদের প্রত্যেকটি দৈর্ঘ্য 20 সেমি, বৃত্তটির ব্যাসার্ধ 13 সেমি হলে জ্যা দুটির মধ্যে দূরত্ব কত? দুটো সমান ও সমান্তরাল জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী হয়। একটা বৃত্তের দুটো সমান জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, এটা তোমাদের প্রয়োগ আছে বইয়ে, সেটা যথেষ্ট ইম্পর্টেন্ট প্রয়োগের জন্য। এটা মনে করো 20 সেমি করে জ্যা দুটো কেন্দ্র থেকে আর এটা মনে করো ব্যাসার্ধ, ঠিক আছে, এটা ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ, এটা মনে করো এ বি সি ডি, এখানে নাম দিয়ে দিয়েছে বইয়ে পি কিউ আর এস নাম দিয়েছে, ও কেন্দ্র পি কিউ আর এস নাম দিয়েছে, তাহলে সেই নামই আমাদের নিতে হবে, পি কিউ আর এস দুটি। আচ্ছা, এটার নাম দেওয়া আছে পি মনে করো, এটা কিউ, এটা আর এস, ঠিক আছে। ও কেন্দ্রবৃত্তে পি কিউ ও আর এস দুটি সমান ও সমান্তরাল যায়। ও কেন্দ্রীয় বৃত্তে পি কিউ ও আর এস দুটি সমান এবং সমান্তরাল জ্যা, ঠিক আছে, যাদের প্রত্যেকের দৈর্ঘ্য 20 সেমি। অতএব পি কিউ সমান আর এস সমান 20 সেমি হলো। বৃত্তের ব্যাসার্ধ সমান কত বলা আছে? বৃত্তের ব্যাসার্ধ বলা আছে 13 সেমি, যা দুটির মধ্যে দূরত্ব চেয়েছে। অতএব ওপি সমান, ও কিউ সমান, ও আর সমান, ও এস সমান 13 সেমি। আচ্ছা, আমরা ও বিন্দু থেকে এই আর এস এর ওপর এটা টি লম্ব টানলাম, ও বিন্দু থেকে আর এস এর ওপর ওটি লম্ব টানলাম, তাহলে আর এসটা সমদ্বিখণ্ডিত হবে। অতএব আর টি সমান টি এস সমান, এটা 20 ছিল, সমান 20/2 সেমি সমান 10 সেমি, ঠিক আছে, 10 সেমি হয়ে যাচ্ছে। এবার অতএব এইটা সমকোণী ত্রিভুজ হয়ে যাচ্ছে, যেহেতু লম্ব করেছি। ত্রিভুজ ও আর টি সমকোণী ত্রিভুজ থেকে পাই, সমকোণী ত্রিভুজের কন্ডিশন প্রয়োগ করছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার ইজ ইকুয়াল টু অতিভুজ স্কয়ার। তাহলে ওটি স্কয়ার প্লাস আর টি স্কয়ার ইজ ইকুয়াল টু ও আর স্কয়ার, বা ওটি কত? ওটি এখানে ব্যাসার্ধ, ঠিক আছে, ওপি, ও কিউ, ও আর, ওটির মানটা নির্ণয় করতে হবে। ওটি স্কয়ার প্লাস আর টি কত? আর টি 10, এই যেখানে আর টি 10 স্কয়ার ইজ ইকুয়াল টু ও আর 13 স্কয়ার, বা ওটি স্কয়ার ইজ প্লাস 100 ইজ ইকুয়াল টু 169, বা ওটি স্কয়ার ইজ ইকুয়াল টু 169 মাইনাস 100, বা ওটি স্কয়ার ইজ ইকুয়াল টু 69, ঠিক আছে। অতএব ওটি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 69 আসছে, প্লাস মাইনাস রুট ওভার অফ 69, প্লাস মাইনাস রুট ওভার অফ 69 আসছে। তাহলে এবার আমরা কি লিখবো? আমরা জানি বৃত্তের দুটি সমান যায় কেন্দ্র থেকে সমদূরবর্তী, বৃত্তের দুটি সমান যা কেন্দ্র থেকে সমদূরবর্তী, ঠিক আছে। অতএব পি কিউ যা কেন্দ্র থেকে 10 সেমি, পি কিউ যা, অতএব এটা করেছি, অতএব পি কিউ যা এর কেন্দ্র থেকে দূরত্ব রুট ওভার অফ 69 সেমি, এইটা হয়ে যাবে।
অতএব যা দুটির মধ্যে দূরত্ব, একটা এইটা একটা লিখতে পারো, একটা এটা লিখে দিতে পারো তারপর লাইনে। অতএব নেক্সট এরকম আছে, অতএব ওটি সমান পজিটিভটা গ্রাহ্য হবে, শুধু 69 প্লাস মাইনাস দিয়ে তারপর লাইনে শুধু √69। অতএব যা দুটির মধ্যে দূরত্ব, অতএব PQ ও RS যা দুটির মধ্যে দূরত্ব, অতএব PQ ও RS যা দুটির মধ্যে দূরত্ব সমান √69 সেমি প্লাস √69 সেমি ইজ ইকুয়াল টু 2√69 সেমি। এইটা আসছে, ঠিক আছে। নেক্সট দেখো 5 হয়ে গেল। 6 একটি সরলরেখা ABC এর AB ও AC কে যথাক্রমে D ও E বিন্দুতে এমনভাবে ছেদ করে একটি সরলরেখা এটা একটা ত্রিভুজ ABC, একটি সরলরেখা ত্রিভুজ ABC এর AB ও AC কে D ও E বিন্দুতে এমনভাবে ছেদ করে যাতে ত্রিভুজ ABC কে একটি সরলরেখা ত্রিভুজ ABC কে একটি সরলরেখা AB ও AC কে D ও E বিন্দুতে ছেদ করেছে এবং কন্ডিশন কি, এবং কন্ডিশন এখানে হয়ে যাচ্ছে AD বাই DB সমান AE বাই EC, AD বাই DB সমান AE বাই EC, এইটা হয়ে যাচ্ছে। তাহলে এটা যেহেতু হয়ে যাচ্ছে তাহলে AD বাই DB AE বাই AC, তাহলে নিশ্চয়ই এইটা হয়ে গেলে অতএব DE সমান্তরাল BC, অতএব তাহলে D সমান্তরাল BC হয়ে যাচ্ছে। অতএব কোণ ADE কোণ সমান ABC কোণ হয়ে যাবে, ঠিক আছে। দুটো সরলরেখা সমান্তরাল এবং AB যেহেতু ভেদক, ঠিক আছে, আর এরা সদৃশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে কি বলেছে, এসির দৈর্ঘ্য চেয়েছে, আবার বলা আছে ADE সমান ACB, আবার AD মানে এই কোণটার সঙ্গে একবার এই কোণটা সমান হলো, আবার ADE এর সঙ্গে ACB, আবার কোণ ADE সমান কোণ ACB, দেখো এইটার সঙ্গে এইটা সমান, আবার এইটার সঙ্গে এইটা সমান, অতএব কোণ ABC সমান কোণ ACB, অর্থাৎ যেহেতু ABC এর বিপরীত বাহু তার মানে AC সমান AB, তাহলে একটি সমদ্বিবাহু ত্রিভুজ, অতএব ত্রিভুজ ABC সমদ্বিবাহু ত্রিভুজ, ঠিক আছে। কি বলেছে, বলে দেওয়া আছে যে AB সমান x সেমি, প্রদত্ত AB সমান x সেমি, তাহলে অতএব AC বাহুর দৈর্ঘ্য x সেমি হবে, দুটো সমান হয়ে যাবে, ঠিক আছে। নেক্সট দেখো ABEC বৃত্তস্থ চতুর্ভুজ, এখানে বলে দিয়েছে ABEC বৃত্তস্থ চতুর্ভুজ, AB ব্যাস, AE ও BC পরস্পর D বিন্দুতে ছেদ করেছে। AB ব্যাস, এটা AE আর এটা BC D বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে, এটা বলে দিয়েছে। আর কি বলা আছে, আর বলা আছে যে
CBE 25 ডিগ্রি, CBE এই কোণটা 25 ডিগ্রি, ঠিক আছে, এটা 25 ডিগ্রি বলেছে। আর কি বলেছে, CBE 25 ডিগ্রি, BCE 20 ডিগ্রি, BCE এই কোণটা 20 ডিগ্রি, ঠিক আছে। তাহলে কি চেয়েছে এখানে, ADC ও AEC এর পরিমাপ, ADC এই কোণটা ও AEC, AEC এর মান আমরা সহজেই পেয়ে যাব, ঠিক আছে। দেখো তাহলে এখানে ABCD বৃত্তস্থ চতুর্ভুজের, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ব্যাস, ঠিক আছে, ABCD বৃত্তস্থ চতুর্ভুজের AB ব্যাস, AE ও BC পরস্পর D বিন্দুতে ছেদ করেছে, AE ও BC পরস্পর D বিন্দুতে ছেদ করেছে, AE ও BC পরস্পর D বিন্দুতে ছেদ করেছে, ঠিক আছে। আচ্ছা, এতটা বলা আছে। প্রদত্ত CBE 25 ডিগ্রি, BCE 20 ডিগ্রি, CBE সমান 25 ডিগ্রি আর BCE সমান 20 ডিগ্রি। আচ্ছা, কোণ AEB অর্ধবৃত্তস্থ কোণ, দেখতে পাচ্ছ এটা ব্যাস, এটা তাহলে অর্ধবৃত্তস্থ কোণ, এটা তাহলে 90 ডিগ্রি, এটা অর্ধবৃত্তস্থ কোণ। অতএব কোণ AEB = 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, AEB 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এই ত্রিভুজটা দেখো BCE ত্রিভুজের এইটা জানা, এইটা জানা, এইটা জানা, তাহলে এইটা আমরা সহজেই পেয়ে যাব। অতএব ত্রিভুজ BCE এর কোণ AEC সমান 180 থেকে জানা কোণগুলো বাদ, একটা হচ্ছে অর্ধবৃত্তস্থ কোণটা, একটা 25 আর একটা 20, = 180 মাইনাস 9 আর 4 13 135 = 45 ডিগ্রি, ঠিক আছে। এইটা আসছে, AEC এর মান আসছে 45 ডিগ্রি। আচ্ছা, আর কি চেয়েছে, ADC। আচ্ছা, এইটা তো একটা সরল রেখা, অতএব ত্রিভুজ BCE এর বহিস্থ BDC, এই বাহুটাকে বর্ধিত করা হয়েছে, তাহলে এইটা বহিস্থ কোণ উৎপন্ন হয়েছে, বহিস্থ ADC, বহিস্থ ADB সমান, বহিস্থ ADB সমান কত, অন্তস্থ ত্রিভুজ এইটা নয়, ত্রিভুজ BCE এর নয়, ত্রিভুজ BDE এর, ত্রিভুজ BDE এর বহিস্থ BDE এর এই বাহুটা বর্ধিত হয়েছে, তাহলে এই কোণটার মান কত হচ্ছে, ADB সমান অন্তস্থ বিপরীত কোণের সমষ্টির সমান, এটা 90 আর এটা 25 সমান 90 + 25 সমান 115। এবার দেখো এইটা পুরোটা একটা সরল রেখা, তার মধ্যে এই মানটা জানি, তাহলে এই মানটা কত হবে। অতএব কোণ ADC সমান পুরোটা একটা সরল রেখা মাইনাস এটা বিয়োগ = 65, এইটা আসছে 65 ডিগ্রি আসছে, ঠিক আছে, 65। অতএব কোণ AEC 45, কোণ ADC 65, এটা অ্যান্সার এসে গেল, AEC 45 অ্যান্ড ADC 65। নেক্সট দেখো 8এরটা। আচ্ছা, 8এরটা কি বলেছে, বলেছে cos θ + 45 = sin 30 হলে tan θ + 30 মান কত। cos θ + 45 সহজ অঙ্ক দিয়েছে, cos θ + 45 = sin 30। অতএব cos θ + 45 এর মান কত, sin 30 এর মান হাফ, বা cos কতর মান হাফ, cos θ + 45 = cos 60 মান হাফ। উভয় দিক দিয়ে cos জাস্ট তুলে দেবো, কাটা যাবে না, জাস্ট তুলে দেবো। অতএব θ + 45 = 60, বা θ = 60 - 45, বা θ = 15 ডিগ্রি। θ
থিটা ইকুয়াল টু এসে যাচ্ছে 15 ডিগ্রি। ঠিক আছে, ট্যান থিটা প্লাস 30 মান কত? অতএব থিটার মান 15 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি, ট্যান 45-এর মান 1 মান আসছে। ঠিক আছে, অতএব ট্যান থিটা প্লাস 30-র মান 1। অতএব ট্যান থিটা প্লাস 30-র এত এর মান 1। দেখো সহজে হয়ে গেল। নেক্সট দেখো, আরেরটা হলো 9-এরটা। নয়টা কি বলেছে? এক্স ইজিক্যাল টু এ আর কস থিটা কস আলফা। এক্স ইজিক্যাল টু এ আর কস থিটা কস আলফা, এটা দেওয়া আছে। ঠিক আছে, এক্স ইজিক্যাল টু এ আর কস থিটা কস, যদিও ব্যাকেট করা আছে। ওয়াই ইজিক্যাল টু বি আর কস থিটা সাইন আলফা। ওয়াই ইজিক্যাল টু বি আর কস থিটা সাইন আলফা। ঠিক আছে, আর কি বলা আছে? জেড ইজিক্যাল টু সি আর সাইন থিটা। জেড ইজিক্যাল টু সি আর সাইন থিটা দেওয়া আছে। জেড ইজিক্যাল টু সি আর সাইন থিটা। ঠিক আছে, এবার আমাদের তাহলে এখানে কি হয়ে যাবে? অতএব এক্স বাই এর মান কত হবে? এক্স বাই এ আর কস থিটা কস আলফা। ওয়াই বাই বির মান কত হবে? ওয়াই বাই বি, আচ্ছা আমরা এটা বর্গ করছি উভয় দিকে। আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার আলফা। ওয়াই বাই বি কত হচ্ছে? আর কস থিটা সাইন আলফা। তাহলে অতএব ওয়াই বাই বি তার স্কোয়ার ইজ ইকুয়াল টু আর কস থিটা সাইন আলফা স্কোয়ার, বা ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার আলফা। আর জেড ইজ ইকুয়াল টু সি আর সাইন থিটা। অতএব জেড বাই সি ইজ ইকুয়াল টু আর সাইন থিটা, তার স্কোয়ার করে দিচ্ছি। অতএব জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার দিলাম। তাহলে 1 প্লাস 2 প্লাস 1 2 3 করে পাই। বাম পক্ষের মান বাঁ দিকে যোগ হবে, ডান পক্ষের মান ডান দিকে। তাহলে এটা হয়ে যাচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার হয়ে যাচ্ছে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কস স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার কস স্কোয়ার থিটা সাইন স্কোয়ার আলফা প্লাস এই মানটা আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। ঠিক আছে, ইজ ইকুয়াল টু এই দুটো থেকে আমরা আর স্কোয়ার কস স্কোয়ার থিটা কমন নিচ্ছি। এখানে হয়ে যাচ্ছে কস স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আর স্কোয়ার কস স্কোয়ার থিটা ইন্টু 1 প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু আর স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা হয়ে গেল। এখান থেকে যদি আমরা আর স্কোয়ার কমন নিই হয়ে যাচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা, এর মান কত? 1। আর স্কোয়ার ইন্টু 1 ইজ ইকুয়াল টু আর স্কোয়ার। তাহলে এটাই নির্ণয় সম্পর্ক। অতএব তাহলে বলবে থিটা ও আলফা বর্জিত সম্পর্কটি হলো, তার এর নিচে যেটা লিখবে অতএব থিটা ও আলফা বর্জিত সম্পর্কটি হলো এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার প্লাস জেড স্কোয়ার বাই সি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এটাই থিটা ও আলফা বর্জিত সম্পর্ক। ঠিক আছে, 9টা হলো। 10এরটা কি বলেছে? একটি লম্ববৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল বলে দিয়েছে 154 বর্গ সেমি। তাহলে চোঙের
পাই আর স্কোয়ারটা বলা আছে এবং উচ্চতা বলা আছে এইচ, তাহলে পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে। লম্ববৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। ঠিক আছে, আচ্ছা দেখো তাহলে লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল কত? লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল সমান 154 বর্গ সেমি। ধরি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধ সমান 8 সেমি। অতএব লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ক্ষেত্রফল সমান পাই আর স্কোয়ার বর্গ সেমি। অতএব শর্তানুসারে আর এর মানটা আমরা নির্ণয় করব এখান থেকে। পাই আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 154 বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 154 ইন্টু 1 বাই পাই, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 154 ইন্টু 1 বাই পাইয়ের মান কত? পাইয়ের মান 22, আর এই 7টা উপরে চলে যাবে। 22 দিয়ে কাটলে 7, 7 দুগুণে 14, 4 থেকে 7 দুগুণে 14 15, বা আর স্কোয়ার ইজ ইকুয়াল টু 49। অতএব আর ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস 7, অতএব আর ইজ ইকুয়াল টু 7। অতএব চোঙের ভূমির ব্যাসার্ধ 7 সেমি লম্ব বৃত্তাকার চোঙের। প্রদত্ত দেওয়া আছে চোঙের উচ্চতা, লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা সমান 5 সেমি। ঠিক আছে, ভূমির ব্যাসার্ধ 7 সেমি আর চোঙের উচ্চতা 5 সেমি দেওয়া আছে। অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল কত? অতএব পার্শ্বতলের ক্ষেত্রফল ইজ ইকুয়াল টু 2 পাই আর এইচ। 2 ইন্টু পাই এর মান 22 7 ইন্টু আর এর মান 7 ইন্টু এইচ এর মান 5 এত বর্গ সেমি। 7 7 কেটে গেলে 22 5 দুগুণে 10, 220 হচ্ছে, 220 বর্গ সেমি। 5 দুগুণে 10, 22 ইন্টু 10, 220। ঠিক আছে, তাহলে এখানে কি উত্তর লিখবো আমরা? অতএব উত্তর লিখবো লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 220 বর্গ সেমি। অতএব লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 220 বর্গ সেমি। লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল 220 বর্গ সেমি। নেক্সট দেখো, এটা হলো এবার 11 যাবো আমরা। যে সমস্ত অঙ্ক হচ্ছে, যে কোনো অঙ্ক ডাউট থাকলে অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। ঠিক আছে, এগারোর বলছে যে আর ব্যাসার্ধযুক্ত একটি গোলকের আয়তন এ আর এবং আর ভূমির ব্যাসার্ধ, আচ্ছা এইচ উচ্চতাযুক্ত একটি লম্ব বৃত্তাকার চোঙের আয়তন বি প্রমাণ করতে বলেছে। এ স্কোয়ার এইচ কিউব বাই বি কিউব ইজ ইকুয়াল টু 56/99। তাহলে গোলকের ব্যাসার্ধ আর, গোলকের ব্যাসার্ধ সমান আর একক নিচ্ছে। অতএব গোলকের আয়তন এ দেয়া আছে, গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ঘন একক। অতএব এ ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব ঘন একক হলো। আচ্ছা, আর ভূমির ব্যাসার্ধ এবং এইচ উচ্চতাযুক্ত চোঙের আয়তন বি। আর ভূমির ব্যাসার্ধ এবং এইচ উচ্চতাযুক্ত চোঙের আয়তন বি। অতএব চোঙ বলতে এখানে লম্ব বৃত্তাকার চোঙ। ঠিক আছে, অতএব বি ইজ ইকুয়াল টু পাই আর স্কোয়ার এইচ
ঘন একক। অতএব বাম পক্ষ দিয়ে শুরু করছি আমরা। এমনি নর্মালি প্রমাণ করতে দেওয়া থাকলে নিয়ম হচ্ছে বাম পক্ষ ধরে ডান পক্ষ প্রমাণ করা। এ স্কোয়ার এইচ কিউব বাই বি কিউব, এ স্কোয়ার এইচ কিউব বাই বি কিউব। এ স্কোয়ার মানে এইটা স্কোয়ার, 4/3 পাই আর কিউব তার স্কোয়ার ইন্টু এইচ কিউব। বি এর মান হচ্ছে পাই আর স্কোয়ার এইচ তার কিউব ইজ ইকুয়াল টু, এটা স্কোয়ার মানে 4 4 16 9 পাই স্কোয়ার আর টু দি পাওয়ার 6 এইচ কিউব, এইটা পাই কিউব, এটা আর টু দি পাওয়ার 6 হয়ে যাবে, এইচ কিউব হয়ে যাচ্ছে, এইচ কিউব আর টু দি পাওয়ার 6 আর টু দি পাওয়ার 6 কাটলো ইজ ইকুয়াল টু, এইটা কেটে গিয়ে পাই পড়ে আছে, তাহলে হয়ে যাচ্ছে 16/9, এর নিচে 22-এর 7 উল্টে গিয়ে 7-এর 22 হয়ে যাচ্ছে, 22-এর 7টা কেটে গিয়ে 7-এর 22, 2 দিয়ে কাটলে 8 আর এটা 11 ইজ ইকুয়াল টু 27 56/99। প্রমাণ হয়ে গেল, 56/99 প্রমাণ করতে দিয়েছে। অতএব এ স্কোয়ার এইচ কিউব বাই বি কিউব সমান 56/99 প্রমাণিত। দেখো এইভাবে করতে হবে। নেক্সট দেখো 12 অঙ্ক, মডেল কোশ্চেন পেপার 7-এর পেজ নাম্বার 563 লাস্ট অঙ্ক। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, আমরা 21টা মডেল কোশ্চেন পেপারই সলভ করব। পরবর্তী ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 8 সলভ করব। ওকে, পরবর্তী ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 8 সলভ করব। 8 জন ছাত্রের প্রাপ্ত নম্বর দেয়া আছে। 8 জন ছাত্রের প্রাপ্ত নম্বর কত কত দেয়া আছে? দেয়া আছে 11, 17, 23, 12, 11, 17, 23, 12, 11, 17, 23, 12, 9, 28, 19, 21, 9, 28, 19, 21। এটা হচ্ছে 11 জন ছাত্রের প্রাপ্ত নম্বর। আচ্ছা, 8 জন ছাত্রের 11, 17, 23, 12, 9, 28, 19, 21। প্রশ্নপত্রে ত্রুটি থাকার কারণে প্রত্যেক ছাত্রের প্রাপ্ত নম্বরের সঙ্গে 5 যোগ করা হলো, তাদের গড় নম্বর কত? প্রত্যেকের নম্বর যোগ করা হয়েছে 5 প্রত্যেকের। আচ্ছা, 5 নম্বর করে যোগ করার পর প্রত্যেকের নম্বর হবে 5 নম্বর করে যোগ করার পর প্রত্যেকের নম্বর কত হবে? নম্বর হয়ে যাবে সমান, এটা 11 + 5, তারপর একটা 17 + 5, তারপরে 23 + 5, ঠিক আছে, তারপরে হয়ে যাবে 23 + 5-এর পর 12 + 5, 9 + 5, 28 + 5, 19 + 5, 21 + 5। যদি কেউ এটা যোগ্য সবার মানে আগের নাম্বার বলে পরের আগের নাম্বারের সমষ্টি যোগ করে নিলে, তারপরে 5 নম্বর করে যোগ করার পর সমষ্টি হবে, তার সঙ্গে একবারে 50টা 40 যোগ করে দিলে সেটাও হবে, ঠিক আছে। সেটা কিন্তু একটু শর্টে হয়ে যাবে। আমি এটা তোমাদের বুঝিয়ে বুঝিয়ে করে দিচ্ছি। দেখো, এটা 16, এটা 17 আর 5-এ 22, 23 আর 5-এ 28, 12 আর 5-এ 17, 14, 33, 24 আর 26, 1 2 3 4 5 6 7 8, ঠিক আছে। অতএব ত্রুটি থাকার প্রত্যেকের নম্বর 5 যোগ করা হলো, যে যোগ করা হয়েছে। এবার নাম্বারের তাদের নাম্বারের গড় কত? অতএব গড় মানে নাম্বারের সমষ্টি বাই কজনের, এটা 8 জনের, তাহলে 16 + 22 + 28 + 17 + 14 + 33 + 24 + 26, এইটা হচ্ছে ইজ ইকুয়াল টু, এটা 8 আসছে। আচ্ছা, 6 আর 4 10, 10 আর 3 13, 13 আর 4 17, 17 আর 7 24, 24 আর 8 32, 32 আর 2 34 আর 6 40, 0 হয়ে থাকে 4, 2 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 3 11, 12, 13, 15, 16 17 18, তাহলে 8 দুগুণে 16, 8 দুগুণে 16 2 20, আবার 8 দুগুণে 16, 8 দুগুণে 16 2 20, 8 দুগুণে 16 .50 40, 22.5, ঠিক আছে। তাহলে
তাহলে কি চেয়েছে এখানে, অতএব তাদের গড় নাম্বার কত, অতএব তাদের গড় নাম্বার, তাদের গড় নাম্বার 22.5। দেখো এটাই অ্যান্সার আসছে, তাদের গড় নাম্বার 22.5 গড় নম্বর। যদি কেউ এইভাবে করতো যে তাদের প্রাপ্ত নাম্বার বলে এইখানটা যোগ করে নিল, তারপরে করলো প্রত্যেকের সঙ্গে 5 নাম্বার করে যোগ করার পর তাদের প্রাপ্ত নাম্বার, মানে এইটা যোগ যে সমস্যাটা হয়েছিল তার সঙ্গে 8 × 5 করে দিল 40, এই একই রেজাল্ট চলে আসতো ডাইরেক্ট এটা, ঠিক আছে, ওইভাবে করলেও হবে। দেখো এর সাথে সাথে আমাদের পেজ নাম্বার 563 মাধ্যমিক রায় ও মার্টিন প্রশ্নবিত্রা মাধ্যমিক 2025 মডেল কোশ্চেন পেপার 7 কমপ্লিট হলো। 36 নাম্বার যে শর্ট কোশ্চেন আছে সেই 36 নাম্বার শর্ট কোশ্চেন আমরা প্রথমত সলভ করছি। 21টা মডেল কোশ্চেন পেপার আছে, 21টা মডেল কোশ্চেন পেপার কমপ্লিট করব। তারপর যদি তোমাদের বড় কোশ্চেন সলভ করা দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে, আমরা সেগুলো সলভ করবো, ঠিক আছে। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করবো, ফিরবো পরবর্তী ক্লাসে আমরা মডেল কোশ্চেন পেপার 8 সলভ করবো। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।